সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্মানিত অভিভাবকবৃন্দু এবং যেখান থেকে আমার এই ক্লাসটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে সমাজবিজ্ঞান ক্লাসের আয়োজন করেছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা মূলত কতগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত। এখানে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এই কয়টা বিষয় নিয়েই এই সামাজিক ব্যবস্থা পরিচালিত। সেহেতু একটা বা দুটো ক্লাসে এটা সম্ভব না। আমরা এটাকে সাজিয়েছি মূলত তিনটি ভাগে, তিনটি পর্বে, যার আজ আমরা এই প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বের বিষয়বস্তু হলো সমাজের অর্থনৈতিক ব্যবস্থা ও সম্পত্তির ধারণা, ইকোনমিক সিস্টেম অফ সোসাইটি অ্যান্ড কনসেপ্ট অফ প্রপার্টি। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সমাজে সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থা কেন প্রচলিত, এটা প্রাচীনকাল থেকেই আবহমান হয়ে আসছে। তো মূলত এই সম্পত্তির বা অর্থনৈতিক ব্যবস্থার সাথে কিছু বিষয় জড়িত, যেমন সম্পত্তির মালিকানা, শ্রম বিভাগ, উৎপাদন, বন্টন, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং অর্থনৈতিক ব্যবস্থার এই বিভিন্ন দিক এগুলো। তো এগুলো নিয়েই মূলত এই সমাজের অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত। তো এটা আলোচনা করতে গেলে আমাদের ধারাবাহিকভাবে সম্পত্তি কাকে বলে, সম্পত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, মালিকানার ধরন এবং বিভিন্ন সমাজে সম্পত্তির যে বিবর্তন, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা প্রথমে আসব প্রপার্টি বা সম্পত্তি কাকে বলে। সম্পত্তি বলতে মূলত যখন কোনো বিষয় বা বস্তুকে বা বস্তুর উপর ব্যক্তি গোষ্ঠীর সমাজ স্বীকৃত নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে এবং সে নিয়ন্ত্রণ ক্ষমতার সাথে কতকগুলো অধিকার এবং কর্তব্য জড়িয়ে পড়ে, তখনই তাকে সম্পত্তি বলে গণ্য করা হয়। অর্থাৎ সম্পত্তি বলতে বোঝায় এমন বিষয় বা বস্তু যার উপযোগিতা আছে এবং যাতে সমাজের বা সমাজ কর্তৃক মানুষের অধিকার স্বীকৃত থাকবে, এইরকম বিষয় বা বস্তুর নামই হলো সম্পত্তি। তো আসলে মূলত সম্পত্তিটা দুটি শাব্দিক অর্থে ব্যবহৃত হয়, যার একটা প্রথমত হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন বস্তুকে সম্পত্তি বলে। এই অর্থে সম্পত্তি হতে পারে ইন্দ্রিয়গ্রাহ্য এবং আকারবিহীন। তো ইন্দ্রিয়গ্রাহ্য সম্পত্তিগুলো কি হতে পারে? অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য সম্পত্তি হলো জমিজমা, ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। আর একটি বিষয় হলো আকারবিহীন, অর্থাৎ যে সম্পত্তিগুলো কোনো আকার নেই, দৃশ্যমান নয়, এই সম্পত্তিগুলো, সেগুলো হতে পারে কোনো ব্যবসার সুনাম, হতে পারে কোনো গ্রন্থ সত্ত্ব, এইগুলো। আর দ্বিতীয় বিষয়টি হলো যে সম্পত্তি বলতে দ্রব্য বা বস্তু ব্যবহার করার অধিকারকে বোঝায়। তাহলে এই দুটি শাব্দিক অর্থের মাধ্যমে আমরা যেটুকু জানলাম এবং সংজ্ঞা ভিত্তিতে যেটা জানলাম, যে সম্পত্তি হলে এর একটা উপযোগিতা থাকবে, আকার থাকবে অথবা আকারবিহীনও হতে পারে এবং এতে সমাজের মালিকানা
স্বীকৃত থাকবে। তাহলে আসো বন্ধুরা, সম্পত্তি কাকে বলে এটা আমরা জানলাম। এবার আমরা সম্পত্তির কিছু বৈশিষ্ট্য দেখব। আমরা এখানে 6টি বৈশিষ্ট্য আলোচনা করে দিব। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পত্তির মালিকানা থাকবে, অর্থাৎ সম্পত্তি হলে সেই সম্পত্তিতে মালিকানা স্বীকৃত থাকবে। অর্থাৎ কোনো সম্পত্তি সেই মালিক ইচ্ছাধীন ব্যবহার করতে পারবে, বিক্রয় করতে পারবে, বন্টন করতে পারবে, দান করতে পারবে, অর্থাৎ সেখানে তার মালিকানা সত্ত্ব জড়িত থাকবে। নাম্বার 2, ইচ্ছাধীন ব্যবহার। তাহলে সম্পত্তির এই বৈশিষ্ট্যটা হলো যে সম্পত্তি ব্যক্তি কী করবে, যথেচ্ছা ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে তিনি এই সম্পত্তি তার ইচ্ছামতো ব্যবহার করবে, অর্থাৎ মানে এই সম্পত্তিটা তিনি তার নিজের মতো করে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করেন। 3য় বৈশিষ্ট্যটা হলো চূড়ান্ত মালিকানার অধিকার। তো চূড়ান্ত মালিকানার অধিকার বলতে ওই সম্পত্তিতে ব্যক্তির এমন অধিকার স্বীকৃত থাকবে যে অধিকার কেউ ক্ষুণ্ণ করলে বা ওই অধিকারের উপর কেউ হস্তক্ষেপ করলে তিনি কি হবেন, রাষ্ট্রের মুখাপেক্ষী হবেন এবং তার সম্পত্তির মালিকানার নিশ্চয়তা দিবে রাষ্ট্র। রাষ্ট্র তার আইন দ্বারা তার সম্পত্তির অধিকার ফিরিয়ে দেবেন। এটি হলো চূড়ান্ত মালিকানার অধিকার। এরপরে আসে স্থায়িত্ব। তাহলে সম্পত্তি হলে সম্পত্তির স্থায়িত্ব থাকবে, অর্থাৎ সম্পত্তি শুধুমাত্র মালিকানা চেঞ্জ হতে পারে, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে, কিন্তু সম্পত্তিটা হবে স্থায়ী। এক্ষেত্রে বলা যায় যে সম্পত্তির দখল অস্থায়ী কিন্তু মালিকানাটা হলো স্থায়ী। এরপরে আসি আমরা আরেকটা বৈশিষ্ট্য সম্পত্তির, হস্তান্তরযোগ্য। তাহলে সম্পত্তি হলে সেই সম্পত্তি অবশ্যই হস্তান্তরযোগ্য। যদি হস্তান্তরযোগ্য না হয় সেটা সম্পত্তি বলে পরিগণিত হয় না, কারণ এই সম্পত্তি সেই মালিক কী করবেন, বিক্রয় করতে পারবেন, দান করতে পারবেন, উইল করতে পারবেন, অর্থাৎ তার যে কোনোভাবে হস্তান্তর করার অধিকার এখানে স্বীকৃত থাকবে। আর সর্বশেষ যে বৈশিষ্ট্য, এটা সমাজ স্বীকৃত হতে হবে, অর্থাৎ সম্পত্তি হলে সেই সম্পত্তির সমাজ স্বীকৃত হবে। সমাজের সবাই তাকে ওই বিষয়টাকে, ওই বস্তুটাকে সম্পদ বলবে বা মানে সম্পত্তি বলবে। একাই আমি বললাম যে এটা একটা দামি বস্তু, এটা সম্পদ না, ওই সম্পদ হতে হলে সমাজের স্বীকৃতিতে থাকতে হবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের সম্পত্তির বৈশিষ্ট্য। আসো শিক্ষার্থীবৃন্দ, এর পরের বিষয়ে আমরা যাই। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সম্পত্তির বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা সম্পত্তির মালিকানার ধরন নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ সমাজে কত ধরনের সম্পত্তি আছে এগুলো একটু আমরা জেনে নিব। তো আমরা এই সম্পত্তির ধরনটাকে তোমাদের বোঝানোর স্বার্থে একটা ছকের মাধ্যমে উপস্থাপন করলাম, যেখান থেকে তোমরা বুঝতে পারবে। প্রথমে হলো সম্পত্তির মালিকের সংখ্যার ভিত্তিতে সম্পত্তি হয় 4 প্রকার। সত্ত্ব বা অধিকারের প্রকৃতির ভিত্তিতে এই সম্পত্তি হয় আবার 2 প্রকার। আর সম্পত্তির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী সম্পত্তি হয় 2 প্রকার। এছাড়াও আরেকটা প্রকরণ আছে,
আমাদের বর্তমান সময়ে সম্পত্তির প্রকৃতি অনুযায়ী সম্পত্তি হয় 3 ধরনের। তো আসো আমরা এই সম্পত্তির মালিকানার ধরনটাকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আসি আমরা সম্পত্তির মালিকের সংখ্যার ভিত্তিতে সম্পত্তি হয় 3 প্রকারের। একটা হলো ব্যক্তিগত সম্পত্তি, সমষ্টিগত সম্পত্তি, জনসাধারণের সম্পত্তি এবং সরকারি সম্পত্তি। তাহলে ব্যক্তিগত সম্পত্তি কাকে বলে? ব্যক্তিগত সম্পত্তি হলো যে সম্পত্তিতে ব্যক্তির নিরঙ্কুশ মালিকানা স্বীকৃত থাকে, অর্থাৎ ব্যক্তি সেটাকে যে কোনোভাবে ভোগ দখল করতে পারে, বিক্রয় করতে পারে, দান করতে পারে। এ ধরনের সম্পত্তিকে বলা হবে ব্যক্তিগত সম্পত্তি। অর্থাৎ এটা হতে পারে বাড়িঘর, কোনো আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, অর্থাৎ ব্যক্তি যে জিনিসগুলো ব্যবহার করে ব্যবহার্য জিনিসগুলোই হলো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি। এরপরে আসো সমষ্টিগত সম্পত্তি। তাহলে যে সম্পত্তিতে সমাজের সমষ্টি মালিকানা থাকে, অর্থাৎ এটা পরিবারের সবাই মিলেও সমষ্টিগত হতে পারে, আবার বাহিরের অন্য কেউ মিলে সমষ্টিগত হতে পারে। অর্থাৎ যে সম্পত্তি একের অধিক জন মিলে মালিকানা হয় সেটাকে বলা হয় সমষ্টিগত সম্পত্তি। এটা হতে পারে কোনো যৌথ কারবার, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো খেলার মাঠ, এই ধরনের বিষয়গুলো। এটা হলো সমষ্টিগত সম্পত্তি। এরপর আসো জনসাধারণের সম্পত্তি। অর্থাৎ কিছু সম্পত্তি আছে যেগুলো জনগণের জন্য উৎসর্গ করা হয়, জনহিতকর কাজের জন্য করা হয়ে থাকে, সেগুলোই হলো এই জনসাধারণের সম্পত্তি। যেমন এতে হতে পারে কোনো জনহিতকর প্রতিষ্ঠান, পুকুর, জলাশয়, রাস্তা, খেলার মাঠ, শিশু পার্ক, এগুলোই হলো জনসাধারণের সম্পত্তি। এরপরে আসি আমরা সরকারি সম্পত্তি। এই সম্পত্তিটা হলো রাষ্ট্রের, এর মালিকানা রাষ্ট্রের, অর্থাৎ এটাকে আমরা জাতীয় সম্পদও বলতে পারি। অর্থাৎ রাষ্ট্র একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, জনগণের কল্যাণের জন্য যে সম্পদগুলো করে সেগুলোই হলো রাষ্ট্রীয় সম্পত্তি। তো আশা করি বুঝতে পেরেছ মালিকের সংখ্যার ভিত্তিতে 4 প্রকারের সম্পত্তি। এবার আসবো আমরা সত্ত্ব বা অধিকারের ভিত্তিতে সম্পত্তি মূলত 2 প্রকার। একটা হলো সমষ্টিগত মালিকানা, আর একটা হলো যৌথ মালিকানা। এই সমষ্টিগত মালিকানার ধারণাটা সাধারণত সামন্ততান্ত্রিক সমাজে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ সামন্ততান্ত্রিক সমাজে এখানে সমষ্টিগত মালিকানাটা নির্ধারণ হতো 2 ভাবে। একটা হলো রক্ত সম্পর্কীয় পরিজনের যৌথ মালিকানা, আর একটা হলো স্থানীয় এলাকার ভিত্তিতে যৌথ মালিকানা। তাহলে এখানে 2টা বিষয় একটু খেয়াল করো। সমষ্টিগত মালিকানা 2 ভাবে হয় সামন্ততান্ত্রিক সমাজে, এইভাবে হতো। একটা হলো রক্ত সম্পর্কীয় পরিজনের মালিকানা, অর্থাৎ একই পরিবারে যে লোকজনগুলো থাকে রক্ত সম্পর্কীয়, তাদের মালিকানার সম্পত্তি যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে রক্ত সম্পর্কীয় পরিজনের যৌথ মালিকানা। অর্থাৎ একই পরিবারে বাবা, দাদা, ভাই আমরা বসবাস করি, সেই পারিবারিক যে সম্পদ সেটাকে বলা হচ্ছে রক্ত সম্পর্কীয় পরিজনের যৌথ মালিকানা। এরপরে আসি আমরা স্থানীয় এলাকার ভিত্তিতে মালিকানা। অর্থাৎ কোনো একটা ব্যবসা কারবার বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন স্থানীয় এলাকার সাথে, অর্থাৎ কোনো বন্ধুবান্ধব অথবা কোনো ব্যবসায়িক পার্টনার মিলে যে সম্পত্তিটা অর্জন করা হয়, যে সম্পত্তিটা ব্যবহার করা হয়, সেটাকে মূলত বলা হচ্ছে স্থানীয় এলাকার ভিত্তিতে যৌথ মালিকানা। এরপর আসেন এই যৌথ মালিকানা। যৌথ মালিকানাটা সাধারণত 2 প্রকারের হয়।
একটা হলো যৌথ পারিবারিক মালিকানা, একটা হলো অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানা। তাহলে যৌথ পারিবারিক মালিকানা হলো একটা পরিবারের সম্পত্তি, আর অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানা হলো কোনো মানে ব্যবসায়ী অংশীদারিত্বের ভিত্তিতে এই মালিকানাকে বলা হচ্ছে যৌথ মালিকানার অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানা। তাহলে সত্ত্ব বা অধিকারের ভিত্তিতে এই দুই প্রকার মালিকানা আমরা বুঝলাম। এরপরে আসবো যে সম্পত্তির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুসারে সম্পত্তিটা হয় দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত সম্পত্তি, আরেকটা হলো সাধারণ সম্পত্তি। তো ব্যক্তিগত সম্পত্তির ধারণা আমরা প্রথমটাতে দেখেছি যে ব্যক্তিগত মালিকানা সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি মানেই হলো যে ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তির উপরে ব্যক্তির মালিকানাটা নিরঙ্কুশ থাকে, অর্থাৎ মালিক ইচ্ছা করলে সম্পত্তি বিক্রয়, ভোগ দখল, দান ইত্যাদি ইত্যাদি করতে পারবে। অর্থাৎ ব্যক্তি যে জিনিসটা ব্যবহার করে সেটাই হলো তার ব্যক্তিগত সম্পত্তি। আর সাধারণ সম্পত্তি বলতে মূলত এখানে রাষ্ট্রের সম্পত্তিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই সম্পত্তিটা জনগণ ব্যবহার করে, রাষ্ট্র জনগণের কল্যাণে এই সম্পত্তিটা উৎসর্গ করে। অর্থাৎ জনগণ রাষ্ট্রের নাগরিক হিসেবে যে অধিকার কর্তব্যগুলো ভোগ করে, যে সকল প্রতিষ্ঠান থেকে, যে সকল সম্পদ থেকে, সেগুলোকে বলা হচ্ছে সাধারণ সম্পত্তি। এবারে আমরা আসি বর্তমান সমাজে সম্পত্তির প্রকৃতি অনুযায়ী সম্পত্তি হয় তিন ধরনের। একটা হলো সম্পূর্ণ সরকারি সম্পত্তি, আধা সরকারি সম্পত্তি, সম্পূর্ণ বেসরকারি সম্পত্তি। তো আশা করি এই জিনিসটা নিজেরই বুঝতে পারছ যে সম্পূর্ণ সরকারি সম্পত্তি বলতে এটা সরকারি সম্পত্তিকেই নির্দেশ করছে, অর্থাৎ যে সম্পত্তির উপর মানে মালিকানাটা সরকারের বা রাষ্ট্রের, এটা হলো সম্পূর্ণ সরকারি সম্পত্তি। সাধারণত এটা সমাজতান্ত্রিক সমাজে এই সরকারি সম্পত্তিটা আমরা দেখতে পাই। এরপর আসেন আধা সরকারি সম্পত্তি, অর্থাৎ যে সকল সম্পত্তিতে সরকারি মালিকানাও আছে আবার ব্যক্তি মালিকানাও আছে, এই ধরনের সম্পত্তিকে বলা হচ্ছে আধা সরকারি সম্পত্তি। আর একটাকে বলা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি সম্পত্তি, অর্থাৎ এই সম্পত্তির কোনো অংশই রাষ্ট্রের মালিকানা থাকবে না, এই সম্পত্তিকে বলা হবে সম্পূর্ণ বেসরকারি সম্পত্তি। এখানে আমাদের ব্যক্তিগত সম্পত্তি হতে পারে, আবার সংস্থাগত সম্পত্তি হতে পারে, জনসাধারণের সম্পত্তি হতে পারে। এটাই হলো মূলত সম্পূর্ণ বেসরকারি সম্পত্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সম্পত্তির মালিকানার ধরন সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, আসো আমরা সেই দিকে যাই। এটা হলো বিভিন্ন সমাজের সম্পত্তির বিবর্তনের ধারা, অর্থাৎ বিভিন্ন সমাজের সম্পত্তিটা কেমন ছিল সেই আলোচনাগুলো করব। ঠিক আছে বন্ধুরা, আমরা পরের অংশে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বিভিন্ন সমাজের সম্পত্তির বিবর্তনের ধারা, অর্থাৎ বিবর্তনের এই ধারায় কোন যুগে কেমন সম্পত্তি ছিল। এটা সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত চারটা যুগের কথা আমরা বলে থাকি। একটা আদিম সমাজের সম্পত্তি, পশুচারণ সমাজের সম্পত্তি, কৃষি সমাজের সম্পত্তি এবং শিল্প সমাজের সম্পত্তি। তো আমরা প্রথমে আদিম সমাজের সম্পত্তি। তো আদিম সমাজের সম্পত্তি বলতে কোন বিষয়টাকে বোঝানো হতো, আদিম সমাজ বলতে কোন সমাজকে বোঝায় আগে সেটা আমাদের জানা দরকার। তাহলে আদিম সমাজ বলতে অনক্ষর সমাজ বা প্রাচীন সমাজকে আমরা বুঝে থাকি, যে সমাজে মানুষরা কি করত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, কখনো দলবদ্ধভাবে কখনো একলা। তারা খাদ্যের সংস্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতো, অর্থাৎ তাদের ওই সময় তারা খাদ্য সংগ্রহ অর্থনীতিতে পড়েছিল। তারা বনে জঙ্গলে ঘুরত, প্রকৃতির দেয়া খাদ্য খেয়ে জীবনযাপন করত। এইভাবে
একটা এলাকায় খাদ্য যখন শেষ হতো সেই এলাকা ছেড়ে আর এক এলাকায় যেয়ে সেখানে আবার সে খাদ্য সংগ্রহ করে খেত। তাদের মূল ব্যবস্থাতে ছিল খাদ্য সংগ্রহ করে খাওয়া, খাদ্য উৎপাদন করতে তারা তখনও শেখেনি। এই সমাজের একটা বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ যা খাদ্য সংগ্রহ হতো একদিনে খেয়ে তারা শেষ করে দিত। মানে বিষয়টা ছিল এরকম, আইদার ফিস্ট অর এ ফাস্ট। তার মানে হলো হয় ভুরি ভোজন না হলে উপোস। তার মানে এই সমাজের যে সম্পত্তি বলতে আমরা দুটি ধারণার ব্যাখ্যা করতে পারি, একটা মার্ক্সীয় ধারণা, একটা হলো অমার্ক্সীয় ধারণা। তাহলে মার্ক্সীয় ধারণায় বলা হচ্ছে আদিম সমাজে সম্পত্তিতে কোনো মালিকানা ছিল না, অর্থাৎ এই সমাজে সম্পত্তি বলে কিছু ছিল না। তারা যেহেতু বনে জঙ্গলে বসবাস করত, কোনো জিনিসে ব্যক্তিগত মালিকানা ছিল না, সেহেতু সেখানে সম্পত্তির কোনো অস্তিত্ব আমরা এখানে দেখতে পাই না। কিন্তু মার্ক্সীয় ধারণার এই বিষয়টাকে সমালোচনা করে অমার্ক্সীয় চিন্তাবিদ যারা, অমার্ক্সীয় সমাজবিজ্ঞানী যারা, তারা বলছেন যে আদিম সমাজেও একটা মালিকানার বিষয়টা ছিল এবং এই সমাজেও দুটো শ্রেণী ছিল, একটা হলো সাধারণ শ্রেণী আর একটা হলো যারা সুযোগ সুবিধা ভোগ করত তারা। তাহলে ওই সময়ে অমার্ক্সীয়রা বলছেন সম্পত্তি বলতে শিকারের স্থান, পশুচারণের স্থান, শিকারের যন্ত্রপাতি, এগুলোতে তো মালিকানা ছিল। অর্থাৎ অমার্ক্সীয়রা বুঝাইতে চেয়েছেন যে আদিম সমাজের সম্পত্তি বলতে কোনো গোচারণ স্থান বা যেখানে তারা বসবাস করতো সেই স্থান, যে যন্ত্রপাতিগুলো দিয়ে তারা পশু পাখি শিকার করতো, শিকার ধরত, সেই যন্ত্রপাতিগুলোর উপরে যে মালিকানাটা ছিল এটাকে তারা বোঝাচ্ছেন। তার মানে ওই সমাজের সম্পত্তি ছিল সেগুলো। এরপরে আসি আমরা পশুচারণ যুগের সম্পত্তি, অর্থাৎ আদিম যুগের পরবর্তী যুগটাকে বলা হচ্ছে পশুপালন সমাজ। অর্থাৎ আদিম যুগে শেষ পর্যায়ে এসে তারা যে পশু পাখিগুলো শিকার করত সেগুলোকে প্রতিদিনকে পশু পাখি কিছু রেখে দিত, অর্থাৎ দিনকে দিন তারা খেয়ে শেষ না করে কিছু জিনিস, কিছু পশু পাখি কিছু রেখে দিত, আরেক দিন খাবে সেই জন্য। এইভাবে তারা পশু পাখিগুলোকে গৃহপালিত রূপ দিল, অর্থাৎ গৃহের মধ্যে বন্দি রেখে তাদেরকে পোষ মানাতে থাকলো। একসময় তারা দেখলো যে এই বনের পশু পাখিও পোষ মানে, তার মানে তাদের ধারণা জন্মিল যে এগুলো মানুষের কথা শোনে, এগুলোকে দিয়ে আমরা বিভিন্ন উৎপাদন কাজে লাগাতে পারি। অর্থাৎ সে যুগের সম্পত্তি ছিল সেই বন্য পশুই, যেগুলোকে দিয়ে তারা বিভিন্ন কাজে লাগাতো। এরপরে আসি আমরা কৃষি যুগের সম্পত্তি। তাহলে পশুচারণ সমাজের পরবর্তী সমাজটাকে বলা হচ্ছে কৃষি সমাজ। অর্থাৎ পশুচারণ সমাজের, অর্থাৎ এই পশুপালন সমাজের এসে যে পশুগুলো মানে পোষ মানত তাদেরকে উৎপাদন কাজে লাগানো হতো, অর্থাৎ জমি চাষাবাদের কাজে লাগানো হতো। এবং ওই আদিম সমাজের পরবর্তী সমাজ পশুচারণ সমাজে এসে মানুষ দেখল যে কৃষি একটা লাভজনক পেশা, অর্থাৎ কৃষি উৎপাদনের ফলে খাদ্যের নিশ্চয়তা আসে, তাদেরকে আর খাদ্যের জন্য ছুটাছুটি করতে হয় না। অর্থাৎ একটি বীজ বপন করলে সেখান থেকে অনেকগুলো গাছ হয়, সেখান থেকে অনেক ফসল পাওয়া যায়। তখন থেকে তারা চিন্তা করলো যে এই কৃষি সমাজে মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদান করে, এবং তখন থেকে তারা এই কৃষিকে অর্থনীতির অন্যতম ধারক বা বাহক হিসেবে চিন্তা করলো। এবং তারা বিভিন্নভাবে মাটি আলগা করে
সেই মাটিতে তারা ফসল ফলাতো এবং এই ফসল ফলানোর ক্ষেত্রে তারা কিছু যন্ত্রপাতি ব্যবহার করত, অর্থাৎ পশুর হাড়গোড়ের ফলা, যেগুলো দিয়ে মাটি কর্ষণ করত, এবং এই বনের পশুগুলোকে দিয়ে ওই জমি কর্ষণ বা চাষ করা যেত। এভাবে তারা কৃষিযুগের সূচনা করল এবং কৃষিযুগে তারা অনেক সফলতা পেল। তাহলে এই সমাজের সম্পত্তি বলতে কৃষিভূমি, কৃষি যন্ত্রপাতি, এগুলোকে মূলত এই কৃষি সমাজের সম্পত্তি বলা হয়। তো কৃষি সমাজ যেহেতু মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদান করেছে, এই সমাজের পরবর্তী সমাজে এসে শিল্প সমাজে রূপান্তরিত হয়। আসলে কৃষি সমাজের পরবর্তী সমাজটা কেন শিল্প সমাজে পরিণত হয়? কৃষি সমাজে যে কৃষি উৎপাদন হতো, অর্থাৎ কৃষি সমাজের সর্বশেষ পর্যায়ে এসে যে উৎপাদনগুলো হতো, তারা নিজেদের চাহিদা মিটিয়ে অপরের সাথে সেগুলোকে রূপান্তর করে নিত, এক্সচেঞ্জ করে নিত, এবং তারপরেও কিছু সম্পদ উদ্ধৃতি থাকতো। এই উদ্ধৃতি সম্পদই একসময় মানুষকে পুঁজি গঠনের অনুপ্রেরণা যোগায় এবং সেই পুঁজি থেকে মূলত একটা শিল্প সমাজে পদার্পণ হয় এবং শিল্প সমাজে এসে লোহার আবিষ্কার হয়, মানুষের জীবনযাপন আগের চেয়ে অনেক সহজতর হয়। এই শিল্প সমাজের দুটি দিক যদি আমরা ভাগ করি, যার একটা ভাগ হলো পুঁজিবাদী সমাজ আর একটা হলো সমাজতান্ত্রিক সমাজ। তো পুঁজিবাদী সমাজে এসে সম্পত্তি ব্যক্তি মালিকানা হয়ে যায়। সাধারণত শিল্প সমাজ মানেই পুঁজিবাদী সমাজকেই নির্দেশ করা হয়। এই পুঁজিবাদী সমাজ অর্থ হলো যে উৎপাদন উপায়ের মালিকানা সহ উৎপাদিত পণ্য কোনো ব্যক্তি মালিকানায় থাকবে, অর্থাৎ ব্যক্তি উৎপাদন কাজ পরিচালনা করবে, এর জন্য যারা শ্রম দেবে তাদেরকে সেই শ্রমকে তারা কিনে নেবে, কিন্তু লভ্যাংশটা পাবে মালিক বা পুঁজিপতি। এরকম একটা সমাজ। তাহলে এই সমাজে যে সম্পত্তিগুলো আছে সেগুলো মালিকানা কার? মালিকানা হলো পুঁজিপতির। আর সমাজতান্ত্রিক সমাজের কথা বলা হচ্ছে যে এই সমাজে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। তাহলে সম্পত্তির মালিকানা কে হবে? সম্পত্তির মালিকানা হবে রাষ্ট্র। রাষ্ট্র সেই সম্পত্তিতে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। রাষ্ট্র সেই সম্পত্তির দেখভাল করবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা উৎপাদন পরিচালিত হবে। জনগণ কী করবে? যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, ওই সম্পত্তিতে তারা কাজ করবে, কাজ করে তার পারিশ্রমিক তারা গ্রহণ করবে, যে যার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক গ্রহণ করবে। তাহলে এই সমাজের সম্পত্তি হলো দুই ধরনের, একটা পুঁজিবাদী আর একটা হলো সমাজতান্ত্রিক। তাহলে আশা করি আমরা মোটামুটি এই সম্পত্তির বিবর্তনটা সংক্ষিপ্ত সময়ে কিছুটা বুঝতে পেরেছি। আসলে এই সম্পত্তির বিবর্তনের ব্যাখ্যা এত অল্প সময়ে, এত ছোট পরিসরে সম্ভব নয়। এটা অনেক বড় একটা বিষয়। তো যেটুকু আমি আলোচনা করে দিলাম, আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে একটু দেখার চেষ্টা করবে, পাশাপাশি আমার এই লেকচার ফলো করবে, নোট করবে, পড়াশোনা সুন্দরভাবে করবে। তাহলে আমার মনে হয় আগামী যে পরীক্ষা আছে তোমরা ভালো করার প্রয়াস পাবে। তো আজ এ পর্যন্তই। আগামী দিন এই সামাজিক ব্যবস্থার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্বের বিষয়বস্তু থাকবে স্টেট বা রাষ্ট্র, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা। এখান থেকে আমরা রাষ্ট্র সম্পর্কে একটা পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।